জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। জাতিসংঘে দেয়া ভাষণে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শক্তিশালী অর্থনীতি ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় অন্তর্বর্তী সরকারের এ মুহূর্তের লক্ষ্য বলে জানান তিনি। দেশে টেকসই সংস্কার ও অবাধ নির্বাচন আয়োজনের কাজ চলছে বলেও এ সময় বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশ্ব দরবারে তুলে ধরেন জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের বীরত্বগাথা। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত ১,৫৮১ জন শহীদের পরিচয় পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যৌথভাবে এ কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তালিকা প্রণয়নে সহায়তা করছে আসুন্না ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ বেশ কয়েকটি সংস্থা। প্রাথমিক তালিকার তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় ডিসির নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। পরে চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। রাজধানীতে সিজিএসের এক আলোচনায় এ মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আলোচনায় মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারকে জোর দেওয়ার আহ্বান জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। পাশাপাশি গুম খুন সহ মানবাধিকার রক্ষায় তেমন ভূমিকা রাখতে না পারায় জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারও দাবি তোলেন তারা। এ সময় বক্তাদের দাবির প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন বলে জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। গত ১৫ বছর প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, তাই নতুন করে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এম হাসান আরিফ। রাজধানীর সিডাব মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে যোগ্য হাতে নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে জনগণ ভোটাধিকার ফিরে পায়। স্থানীয় সরকার শক্তিশালী হবে কি না তা পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করবে বলে জানান তিনি।
15 বছরে তো আমরা নির্বাচন দেখেছি, এটা কি নির্বাচন ছিল? এক কথাই না। নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সেখানে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে। সেটার দায়িত্ব একটা কমিশনকে দেওয়া হয়েছে এবং যোগ্য হাতেই দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদার সাহেব। তিনি জনগণকে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারে একাধিক ক্রমে ডিকেডস, যুগের পর যুগ ধরে পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রক্তাক্ত নির্বাচন, বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন, ভোটারদেরকে জিম্মি করার নির্বাচন, সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন, এত বড় অনাচার, এত বড় দুরাচার, এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছি করেছে, শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য একেবারে নরহত্যা চালিয়েছে, নারকীয় হত্যা চালিয়েছে জুলাই মাসে। আবেগের বশে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। সারা দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে নানাভাবে ভিন্নমত দমনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, জুলাই অভ্যুত্থান কারো নিজস্ব ছিল না, দলমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের সরকারের সুস্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানান তারা। বিদ্বেষ ঘৃণার প্রতিবাদে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ছাত্র রাজনীতি যে কেউ করতে পারে। এ সময় বিরুদ্ধ মত হলেই মামলা হামলার সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য সরকারের কঠোর নীতির দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে বলে মনে করেন তিনি। বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকেই। আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। আসলে আজও বন্ধ রয়েছে 16টি কারখানা। এছাড়া 2-3টি কারখানায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় স্বাভাবিক নিয়মে চলছে উৎপাদন কার্যক্রম। শিল্প পুলিশ জানান, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে, যে কারণে আজও শ্রম আইনে 10টি কারখানা বন্ধ এবং 6টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এদিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গার্মেন্টস বন্ধ থাকায় ওই কারখানার শ্রমিকরা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করলে ওই এলাকার 4টি কারখানা ছুটি ঘোষণা করে। পরে বেতন বাড়ানোর দাবিতে মন্ডল গ্রুপ ও ম্যাঙ্গো ট্যাক্স এর শ্রমিকরা আশুলিয়া জিরাবো সড়কে বিক্ষোভ করে। পহেলা অক্টোবর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে 9ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাইবার সচেতনতা তৈরিতে মাসব্যাপী কাজ করবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। শনিবার ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনের সংবাদ সম্মেলনে একথা জানান সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির নেতারা। বক্তারা বলেন, বিদেশি সফটওয়্যার ব্যবহারে তথ্য নিরাপত্তা ঝুঁকি থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্য প্রযুক্তি খাতে দেশীয় সফটওয়্যার ব্যবহারের চর্চা বাড়াতে হবে। আর এটি নিশ্চিত করতে হলে প্রযুক্তিতে নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি। এতে দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ও বাড়বে বলে আশা করেন তারা। আমাদের রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কাজ করে থাকি, সেই জায়গাগুলোকে নিরাপদভাবে তৈরি করা এবং নিরাপদ সলিউশন প্রকিউর করে, ইমপ্লিমেন্ট করে, ম্যানেজ, অপারেশন, মেনটেনেন্স এটা করে আমাদের রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজধানীর ধানমন্ডিতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে বাবা মা সহ 3 বছরের এক শিশু দগ্ধ হয়েছেন। 3জনই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসক জানান, শিশু বায়জিতের শরীর দগ্ধ হয়েছে 45%, বাবা টোটন 50% আর মা নিপা দগ্ধ হয়েছেন 35%। স্বজনরা বলছেন, শুক্রাবাদ বাজার সংলগ্ন এলাকার তাদের ঘরে টেনে আনা গ্যাস লাইন দিয়ে কিছুদিন ধরেই গ্যাস বের হওয়ার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা। পাইপে লিকেজ আছে জেনেও সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়নি বাড়ির মালিক। বাথরুমের ভিতরে মনে করেন গ্যাসের লাইনটা নিয়ে চুলাটার মাঝে মনে করেন দিচ্ছে। গ্যাসের লাইন এতে ধরছে অনেক কন্দাদানি লিক, এটা বাড়িওলা বলে জানে না। অনেকালা কি চিকেট খাই ফেলাইছে নাকি আগুন লাগাইছে নাকি মুখ খয়া গেছে গা, এটা বাড়িওলা বলতারে না। বাজিদের অবস্থা ভালো না হলে বাজিদ কি বাচ্চাই আছে নাকি অজ্ঞানী আছে আমরা হলে বলতে পারি না। রাজধানীর গুলশান 2-এর একটি খালি প্লট থেকে শনিবার দুপুরে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন 62 বছরের বৃদ্ধ রফিক এবং আরেকজন 15 বছরের তরুণ। রফিক ওই প্লটটি দেখাশোনার পাশাপাশি সেখানে চায়ের দোকান চালাতেন আর সাব্বির দোকানটিতে কাজ করত। গত বৃহস্পতিবার থেকে দোকানটি বন্ধ ছিল বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী জানান, শুক্রবার তাদের খোঁজ না পেয়ে শনিবার সকালে প্লটের দেয়াল টপকে দোকানে প্রবেশ করলে তাদের মরদেহ দেখতে পান তারা। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন ও তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাব। গ্রেফতার নাসির উদ্দিন ও এনামুল হক চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের বাসিন্দা। গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ মারা গেছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী নাসরাল্লাহকে হত্যার দাবি করেছিল। নাসরাল্লাহর সঙ্গে নিহত হয়েছেন হিজবুল্লাহ দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চল দেহিয়েতে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে চালানো হয় বিমান হামলা। এরপর থেকে গুঞ্জন শুরু হয় নাসরাল্লাহর জীবিত থাকার বিষয়ে। আইডিএফ এর প্রধান হারজি হালেডি
হালেভি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে শত্রুদের হত্যার সক্ষমতা রাখে ইসরায়েল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।